নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা ভালো আছেন তো? আর আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন, ভালো লেগেছে। ভাবলাম যে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসি, তাতে আপনারা মানে রাত্রিটা আপনাদের সুন্দর ঘটনা একটা ছোট ছোট দুটো ঘটনা বলবো, সুন্দরভাবে আপনাদের রাত্রিটা গল্প শুনতে শুনতে কাটুক। তাহলে আর দেরি করব না, আজকের প্রথম যে ঘটনাটা বলবো আপনাদের, ঘটনাটা আমাকে শেয়ার করেছে পৃথা চ্যাটার্জি। আগের ঘটনাটিও ওর খুব ভালো লেগেছে, আপনারা কমেন্ট করেছেন। এবারেও কিন্তু পৃথা এবং অর্থিতা দুজনকেই অনেক অনেক কমেন্ট করে জানাবেন যে তাদের ঘটনা আপনাদের কেমন লেগেছে, কারণ আমি এই দুজন মানুষের বা দুটি মেয়ের শেয়ার করা ঘটনাই আজকে আপনাদের শোনাতে চলেছি। তা পৃথা চ্যাটার্জি প্রথম যে ঘটনাটি শেয়ার করেছে সেটা চলুন শুরু করি। এই ঘটনাটি পৃথা শুনেছে তার একজন স্যারের কাছ থেকে। এবার স্যারের নাম বা কোন সাবজেক্টের স্যার, তার কাছে পৃথা কি পড়াশোনা করতো কি অন্য কিছু শিখতো সেটা আমায় ও জানায়নি। তা এই স্যারের যখন ওই 25-26 মতো বয়স, তখন ওরা ঠিক করে, মানে স্যার এবং স্যারের কয়েকজন বন্ধু মিলে ঠিক করে যে তারা দিল্লিতে যাবে। দিল্লিতে যাওয়ার পেছনে দুটি কারণ ছিল। এক, দিল্লি শহরটাকে ভালো করে ঘুরে ফিরে দেখা, মানে ট্যুরিস্টদের যেরকম একটা বাসনা থাকে সেটা। আর দ্বিতীয় হচ্ছে যে দিল্লি থেকে বেশ খানিকটা দূরে, জায়গাটার নাম আজ আর পৃথার মনে নেই, ওর স্যারের এক বন্ধু বা একটু তার থেকে বড় হতে পারে দাদা টাদা গোছের কারো একটা বিয়ে বাড়ি ছিল। তা ওরা মানে সবাই মিলে ঠিক করেছে, ওই স্যার এবং তার তিন বন্ধু মিলে, যে আমরা প্রথমে নামবো, নেবে দিল্লি শহরটাকে ভালো করে ঘুরে টুরে নেব, নিয়ে রাত্রের দিক করে আমরা একটা গাড়ি ভাড়া করব এবং গাড়ি ভাড়া করে সারা রাত্রি ড্রাইভ করে মানে ভোরবেলা সেই গন্তব্যে অর্থাৎ সেই বিয়ে বাড়িতে গিয়ে আমরা পৌঁছে যাব। তো সেই মতো তারা রওনা হয়েছে, গিয়ে ওখানে সব কিছু সারাদিন দেখে টেখে নিয়ে সুন্দরভাবে রাত্রি 9টা নাগাদ তারা ভাড়া করেছে একটি টাটা সুমো। এই টাটা সুমোর যিনি ড্রাইভার ছিলেন তিনি একজন পাঞ্জাবি ড্রাইভার এবং দক্ষ একজন ড্রাইভার। তা ভাড়া করেছে এবং ভাড়া করে তো সারা রাত্রি জার্নি করতে হবে, তার জন্য এবার 25-26 বছরের বন্ধু বান্ধব সব গেছে। তা এরা আবার মানে কয়েকজন বন্ধু তাদের মধ্যে আবার হার্ড ড্রিঙ্কস নিয়েছে। তা পৃথা স্যার উনি স্মোকটুকুও করেন না, উনি একটা মাজার বোতল কিনেছেন, কিনে নিয়ে গাড়িতে উঠেছে, কিছু খাবার দাবার নেওয়া হয়েছে যে আমরা আমাদের মতো করে আনন্দ করব, বিন্দাস থাকবো, আর ভোরবেলা সেখানে পৌঁছে যাব। যাই হোক, গাড়ি তো রওনা হয়েছে, গাড়ি যাচ্ছে। এবারে গাড়ি চলছে চলছে, আপনারা তো প্রত্যেকেই জানেন যে হাইওয়েতে যখন গাড়ি পড়ে তার স্পিড অন্য জায়গায় পৌঁছায়। হ্যাঁ, তারা যাচ্ছে। এবার যেতে 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 যখন রাত্রি 1টা থেকে 1:30 মতো বাজে, তখন হঠাৎ করে গাড়ির বনেটে একটা টক 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 করে শব্দ হচ্ছে। হ্যাঁ, টক টকাটক টক টকাটক এরমভাবে একটা শব্দ হচ্ছে। তো এরা তো সবাই, যারা প্যাসেঞ্জার তারাও অবাক হচ্ছে, ড্রাইভারও অবাক হচ্ছে যে কিসের আওয়াজ হচ্ছে বনেটে। তা বেশ কিছুটা যাওয়ার পরে বা চলার পরে একটা অস্বস্তি সবার মধ্যে কাজ করাতে, তো সবাই মিলে ওই হাইওয়েতে গাড়ি এক ধারে গাড়িটা দাঁড় করিয়ে সবাই মিলে নেবে বনেটের কাছে গিয়ে দেখে যে না, বনেটে তো কিছু নেই। ড্রাইভার পুরো ভালো মতো বনেট টনেট খুলে টুলে চেক করে, কোথাও কিচ্ছু নেই। তা আবার ওরা এসে বসে, তো কি কোনো কিছুর আওয়াজ হচ্ছিল এরকম ভাবে। তারপরে তো আবার রওনা হয়েছে, রওনা হতে হতে এবার তো সবাই মিলে টুকটাক খাবার দাবার খাচ্ছে। যারা ড্রিঙ্ক করবে তারা মানে লিমিটেড ড্রিঙ্ক তারা সবাই করছে টরছে। তাই স্যারও একটু খাবার দাবার খেয়েছে, একটু মাজা টাজা খেয়ে টেয়ে বসে আছে, গল্প গুজব বন্ধু বান্ধবের মধ্যে যেমন হয় চলছে। চলতে চলতে আবার প্রায় মিনিট 20-25 পরে আবার কিন্তু ওরকম বনেটে আওয়াজ হচ্ছে, টক 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 টকা টক টকা এইভাবে আওয়াজ হচ্ছে। তখন এবারও অস্বস্তি হচ্ছে, সবার অস্বস্তি হচ্ছে। এবার পাঞ্জাবি যে ড্রাইভার তিনি বলছেন যে আমার গাড়িতেই তাহলে কি কোনো সমস্যা হলো, কেন বনেট থেকে এরম আওয়াজ হচ্ছে। আবার ওরা গাড়িটা থামিয়ে সবাই মিলে নেমে গিয়ে দেখেছে যে না, বনেটে তো কোনো অসুবিধা নেই। ড্রাইভার যে বনেট খুলে ভালো মতো চেক টেক করেছে, না কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। এবারে
পৃথা একটা নাম আমাকে বলেছে, যে হাইওয়েটা মানে ওই জায়গাটা হচ্ছে ধলাগাঁও বলে। যারা দিল্লির থেকে কেউ যদি আমায় শোনেন, হয়তো নামটা ম্যাচ করতে পারে, আবার নাও করতে পারে, এতদিন আগে ঘটনাটা শুনেছে। ও আমায় বললো, কাকিমা যদ্দূর আমার মনে হচ্ছে ধলাগাঁও। তা ওই ধলাগাঁওয়ের ওখান দিয়ে যখন গাড়িটা পাস করছে, তখন মানে ওই আওয়াজটা প্রচণ্ড বেড়ে গেছে। মানে এরপরে ওরা সবাই মিলে চিন্তাভাবনা করছে যে দুবার তো হাইওয়েতে নেমে পড়ে আমরা দেখলাম গাড়ি দাঁড় করিয়ে, কিন্তু হাইওয়েতে এইভাবে গাড়ি থামিয়ে এই গভীর রাতে, তখন রাতটা আরও অনেকটা এগিয়ে গেছে, হ্যাঁ, গভীর রাতে গাড়ি থামিয়ে এইভাবে কিন্তু গাড়ি থেকে নেমে কিছু ঘোরাফেরা করা বা গাড়ির বোনেট খুলে দেখা, এগুলো যথেষ্ট রিস্কি। কারণ যে কোনো সময় একটা চুরি ছিনতাই হতে পারে, কিছু হতে পারে। আর দূরে যেহেতু স্ট্রিট লাইট আছে, কিন্তু অনেক দূরে, হ্যাঁ, চতুর্দিকে চারপাশ বেশ ভালো অন্ধকার, এই অবস্থায় গাড়ি থেকে চটপট করে এরকম নেমে পড়া উচিত নয়। তখন ওরা ভাবলো, আর ইয়েও বললো, মানে ড্রাইভারজিও, যিনি পাঞ্জাবি ড্রাইভার ছিলেন, উনিও বললেন যে আর নামাটা ঠিক হবে না, আওয়াজ যেমন হচ্ছে হোক, আমরা রওনা, মানে ওরা আবার যাত্রা শুরু করেছে। এবার কিন্তু গাড়ি প্রায় 150 থেকে মানে 150 কখনো ছাড়িয়ে যাচ্ছে, কখনো 150, এই স্পিডে কিন্তু গাড়ি চলছে, হ্যাঁ, প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে। এবং গাড়ির মানে স্যার যেটা পৃথাকে জানিয়েছে, যে চারপাশ দিয়ে দেখবেন খুব স্পিডে গাড়ি গেলে যেন কিছু দেখা যায় না, সাঁই করে পাশের দৃশ্যপটগুলো সমস্ত ছুটে চলে। তা সেই রকমভাবেই প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে। আর যত স্পিডে গাড়ি চলছে, ততই টকাটক টক টক এই যে আওয়াজ, এটা প্রচণ্ড বেড়ে গেছে। এবারে স্যার যেখানে বসেছিলেন, পৃথা স্যার, মানে গাড়ির রাইট সাইডে, সেখানে স্যারের পাশের জানলাটা নামিয়ে উনি বসেছিলেন। হ্যাঁ, টাটা সুমো গাড়ি, পেছন দিকে ওনারা 3 বন্ধু বসেছেন, আর পেছন দিকে টাটা সুমো, জানেন পেছন দিকেও বসার জায়গা থাকে, সেখানে কেউ বসেনি, আর সামনে তো ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ওই রকমভাবে 3-4 জন ওরা বসেছে। এবারে স্যার ড্রাইভারের দিকে, ড্রাইভার যেদিকে গাড়ি চালাচ্ছেন সেই দিকটাই বসেছিলেন এবং জানলা নামানো ছিল। এবারে হঠাৎ করে স্যারের দৃষ্টি গেছে ঠিক গাড়িটার পাশে। যখনই উনি তাকিয়েছেন, উনি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান একজন মহিলা, বয়স্ক মহিলা, যার চুলগুলো সাদা ঠিক কথা, কিন্তু স্যারের বর্ণনা অনুযায়ী পুরো ধূসর রঙের। উনি একটা পরনে, ওনার একটা শাড়ি রয়েছে। স্যার গাড়ির হেডলাইটের আলোতেই বলুন বা কোনো পোস্টের আলোতেই বলুন, যতটুকু দেখতে পেয়েছিলেন, তার দ্বারা উনি দেখেছেন যে ভদ্রমহিলার, ওই মহিলাটির কোমর পর্যন্ত দেখা যাচ্ছে। এবং অত স্পিডে ওই নিশুত রাতে যে টাটা সুমো চলছে, তার সঙ্গে ভদ্রমহিলা পাল্লা দিয়ে ছুটে চলেছেন। ভাবুন খালি ব্যাপারটা। এটা দেখে না স্যার জাস্ট কি বলবো, ফ্রিজ হয়ে গেছেন। এবারে এতক্ষণ তো পেছনে বন্ধু বান্ধব সবাই মিলে তো আড্ডা হচ্ছিল, এবার স্যারকে আচমকা ওইরকম চুপ করে যেতে দেখে বন্ধুরাও তো অবাক হয়ে গেছে, তারাও জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। এবার স্যার তো জানলার খুলে ওই দিকটাই তাকিয়ে আছেন ওইভাবে, আর পুরো ওই মহিলার দৃষ্টি কিন্তু স্যারের মুখের ওপর। স্যারের দিকে, মানে গাড়ির ভেতরের যাত্রীদের দিকে ধরতে গেলে তাকিয়ে উনি ওরকম ছুটে চলেছেন। এবারে বন্ধুরাও কিন্তু এক এক করে কি দেখছিস করে এসে ওটা দেখে। দেখার পর ওদের অবস্থা এমন হয়, একজন বন্ধু তার মানে কি হয়ে যায় কে জানে। সবাই কিন্তু, স্যার বলেছে পৃথাকে যে সবাই কিন্তু লিমিটেড ড্রিঙ্ক করেছিল। হঠাৎ করে সে হড়হড় করে গাড়ির মধ্যেই বমি করা শুরু করে দেয়। তার থেকেও তার পরের যে বন্ধু বসেছিল, তার অবস্থা আরও ভয়ানক। সেই দৃশ্য দেখে ওই চলন্ত গাড়ির দরজা খুলে নেমে যাওয়ার চেষ্টা করে। এবারে পাঞ্জাবি ড্রাইভারেরও কিন্তু এবার ব্যাপারটা চোখে পড়ে, কারণ ওনার দিকেই ঘটনাটা ঘটছে। পাঞ্জাবি ড্রাইভারের যখন চোখে পড়ে, তিনি অনেক করে এদেরকে রিকোয়েস্ট করেন যে আপনারা ঠিক করে চুপ করে বসুন,
হ্যাঁ, আপনারা ভয় পাবেন না। এবং স্যার যেহেতু উনি ড্রিঙ্ক করেননি, ওনাকে বলেন যে আপনি বন্ধুদেরকে একটু সামলে রাখুন, ওদের হাত ধরে থাকুন, নাহলে কে কখন গাড়ি থেকে নেমে পড়বে। এরকম ক্ষেত্রে অনেক সময় এরকমও হয়, প্যাসেঞ্জার এরকম ভুলও করে ফেলে। কিচ্ছু আপনারা ভাববেন না, আর মনোবল হারাবেন না। আমি গাড়ি ঠিক টেনে নিয়ে যাব। কারণ ড্রাইভারদের এগুলো অনেক সময় ড্রাইভারদের সাথে হয়, এবং তাদের মনের জোর অসম্ভব হয়, অসম্ভব জোর থাকে মনের। যাই হোক, এরপরে তো ড্রাইভারজি একভাবে কিন্তু গাড়িকে রান করায়, এবং করাতে করাতে এই ঘটনাটা, এই যে মানে মহিলাটির এই যে ছুটে চলা, এটি প্রায় আধ ঘন্টা 25 থেকে আধ ঘন্টা মতো ঘটে। এবং যখন হাইওয়ে থেকে রাস্তাটা বাঁক নিয়ে নেয়, মানে হাইওয়েটা যখন ছেড়ে দেয়, তখন কিন্তু এই টকটকা 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 মানে ওই মহিলা যে ছুটছিলেন তার পায়ের ওই রকম আওয়াজ হচ্ছিল। তখন ওরা যখন বাঁকটা নিয়ে নেয়, তখন কিন্তু ওই আওয়াজ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, এবং দূরে একটি ধাবা দেখতে পেয়ে ওরা হাঁপাতে হাঁপাতে সবাই মিলে সেই ধাবাতে গিয়ে পৌঁছায়। এবং পৌঁছাবার পর ওরা তো একটুখানি বসে, একটু জল ফল খায়, তারপরে ওই ধাবার যে মালিক, তাকে কিন্তু সবাই মিলে, বিশেষ করে ওই ড্রাইভার যে সবাই মিলে বলে যে এরকম কেন হচ্ছিল, আপনি বলতে পারবেন এর রহস্যটা কি? তখন উনি বললেন, এই যে সময়টা, যে সময়টার কথা আপনারা বলছেন, তখন ওই 3টে থেকে 4টের মধ্যে একটা সময় তারা ধাবায় পৌঁছায়। উনি বলেন যে এই যে সময়টা, এই হাইওয়েতে প্রায় সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কারণ ড্রাইভার এই দৃশ্যটা দেখে নার্ভ ফেল করে এবং গাড়ি পাল্টি খায় বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, এই রকম ঘটনা প্রায়ই কিন্তু এই হাইওয়েতে ঘটে। শুধুমাত্র আপনারা বেঁচে গেছিলেন কারণ ড্রাইভারজির অসীম মনোবল। এবং এটা বলতে আমি ভুলে গেছি, উনি কিন্তু ওনার ইষ্ট দেবতাকে উনি কিন্তু সমানে স্মরণ করছিলেন। তা এই একটি ঘটনা পৃথা চ্যাটার্জি আপনাদেরকে শোনাবার জন্য পাঠিয়েছেন। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন পৃথাকে যে তার ঘটনা কেমন লেগেছে। চলুন তাহলে দ্বিতীয় ঘটনার দিকে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, পরের ঘটনা হচ্ছে অর্থিতা রায়ের। আমি যেটা বললাম আগের দিনই ওর ঘটনা আপনাদের শুনিয়েছি, পৃথার ঘটনাও শুনিয়েছি। তা ওরা দু একটি করে যেহেতু ঘটনা পাঠিয়েছে, যেহেতু আজকেও ওর একটা ঘটনা বলি আপনাদেরকে। এই ঘটনাটাও ভারী অদ্ভুত ঘটনা। দেখুন, অর্থিতার যে মামিমা, আগের দিন আপনাদের বলেছি, ওই মামিমার যে দাদা, তা আমি তো বললাম ওরা 2 বোন, প্রায় ধরতে গেলে পিঠোপিঠি, আর এক দাদা। এবারে ওই যে বললাম যে বোনেদের থেকে দাদার বয়সের ফারাকটা অনেকটা বেশি, তাই বোনেদের সাথে সম্পর্ক মধুর হলেও উনি একটা ডিস্টেন্স মেনটেন করতেন, বা বোনেরাও কিন্তু তাই করতো। তা ছোট থেকেই কি ওই বোন দুটি, মানে অর্থিতার মামিরা 2 বোন, তারা তাদের নিজেদের বাড়িতে থাকতো। আর ওই পাড়াতেই কিন্তু ওই মামির যিনি আর কি পিসি, হ্যাঁ, পিসিমা যে আছেন, তার বিয়ে হয়েছিল। তা অর্থিতা বলেছে হয়তো এমন হতে পারে যে লাভ ম্যারেজ, যে কারণে সেম পাড়ার মধ্যেই কিন্তু ওই মামির পিসির বাড়ি ছিল। এবারে পিসি আর পিসে মশাই ওনারা ছিলেন নিঃসন্তান। নিঃসন্তান থাকার কারণে এই মামিমার এই যে দাদার কথা বললাম, সে কিন্তু ছোট থেকেই ওই পিসির বাড়িতেই ম্যাক্সিমাম সময়টা থাকতো। নিজের বাড়িতে আসতো না তা নয়, কিন্তু পিসির বাড়িতেই ম্যাক্সিমাম সময়টা থাকতো। আর পিসিদের মানে থাকতো শুধু না, পিসিদের সুবিধা অসুবিধা, এই ইলেকট্রিক বিল জমা দেওয়া, এই বাজার করে দেওয়া, বা এই কোনো কাজ করে দেওয়া, এগুলোও কিন্তু বাড়ির ছেলের মতো সে কিন্তু করতো। তা ওইখানে থাকতো। এবার আস্তে আস্তে পিসে মশাইয়েরও বয়স হতে লাগে। একটা সময় হয় কি, যে পিসে মশাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এবং মানে যেহেতু অর্থিতার যে বললাম মামিমা, তার যিনি বাবা ছিলেন, তিনিও ভাবতেন যে আমার ছেলে যদি ওখানে থাকে, তাতে যদি আমার বোনের মনটা ভালো থাকে, হ্যাঁ, তারও মানে একটা মায়ের যে মানে সন্তান না হওয়ার যে জ্বালা, হ্যাঁ, সেটা তো সবাই বোঝে। কাজে থাক, আমার ছেলে তো তার পিসির বাড়িতেই আছে, তা ঠিক আছে, এরকম তারাও মনে করতেন। তা
একটা সময় যখন পিসেমশাই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন কিন্তু দাদা প্রায় মানে 24 ঘন্টাই পারলে ওই পিসির বাড়িতে থাকতেন। কারণ পিসেমশাইয়ের তখন মানে কি স্বামী স্ত্রী ওনাদের দেখাশোনা করার কেউ নেই, অবলম্বন বলতে এই দাদাই। তা যাই হোক, সবটা সময় উনি পিসেমশাইয়ের কাছে থাকতেন এবং সুবিধায় অসুবিধায় সব কিছুতে পিসেমশাইকে সাহায্য করতেন। এই প্রসঙ্গে বলে রাখি, পিসেমশাই কিন্তু প্রচণ্ড বিড়ি খেতেন। হ্যাঁ, আর ওনার কিন্তু হয়েছিল তখন ঘরে ঘরে যেটা হতো সেটাই হয়েছিল, একটা তখনকার দিনে এটি মারণ ব্যাধি ছিল যার নাম হচ্ছে টিবি। টিবি রোগটা ওনার হয়েছিল। তা যাই হোক, অনেক যুদ্ধ চালিয়ে মানে রোগের সাথে যুদ্ধ শেষ করে একটা সময় কিন্তু একটা দিন উনি মারা যান। এবার মারা যাওয়ার পর স্বাভাবিকভাবে বাড়িটা তো পুরো ফাঁকা হয়ে যায় না। আর অর্থিতা যেটা জানিয়েছে, ওদের তখনকার সময় ওই সব অঞ্চলে যে বাড়িগুলো হতো, যে পুরো বাঁশের চতুর্দিকে করে বাড়িগুলো হতো, বাঁশ দিয়ে মানে ওই যে মুলি বাঁশ না কি বলে, ওই দিয়ে বাড়িগুলি তৈরি হতো এবং ওপরে থাকতো টিনের ছাউনি। তো যাই হোক, এবারে পিসির বাড়িটা কিরকম ছিল, পিসির বাড়ির মধ্যেখানটা ছিল একটা বড় উঠোন এবং চারপাশে 4টে ঘর ছিল। আর এইভাবে বাড়িটার মানে সেট আপ ছিল। তো এইভাবে যখন পিসেমশাই মারা যায়, তখন কিন্তু ওনার মানে ওই অর্থিতার যিনি মামি যার কথা বলছি, তারা দুটো বোন ছিল, তাদের যিনি বাবা আর কি, মানে ছেলেটির ওই দাদার বাবা যিনি আর কি, তিনি ওই বোনের কাছে গিয়ে বলেন যে দেখ, তুই এখানেও থাকবি, তুই আবার আমার কাছে এসেও থাকবি, এইভাবে থাকবি, তাতে কি হবে, মনটা তোর ইয়ে হবে না, মন খারাপ হবে না। আর নিজের স্ত্রীকেও বলেছিলেন যে তুমিও মাঝে মধ্যে ওখানে গিয়ে থাকবে, তাতে কি ওর কখনো একা লাগবে না, এইটাই আর কি, যেমন দাদারা বলেন, দাদার কাজই উনি করেছিলেন। তা এইভাবে একদিন কি হয়েছে, ওই পিসির সাথে পিসির মা, হ্যাঁ, এবং ওই মানে মামির যে দাদা, মানে মা, ছেলে এবং ননদ, তিনজনে মিলে, মানে পিসি হচ্ছে তো ননদ বৌদি আর হচ্ছে ওই ছেলেটি, এই তিনজনে মিলে ওই বাড়িটিতে থাকতে গেছে, যে রাত্রিবেলা গিয়ে আমরা শোবো তোর বাড়িতে। তো ঠিক আছে, সেই মতো হয়েছে। এবার যেটা বেডরুম ছিল তার বর্ণনাটা অর্থিতা যেভাবে দিয়েছে, যে বড় একটা রুম, বিশাল বড় একটা রুম, সেই রকম বাঁশের ওই রকমভাবেই তৈরি। আর ওই রুমটির মানে মধ্যেখানে যদি একটা পিচবোর্ড লাগিয়ে দেওয়া হয়, কীরকম হয়, তাহলে একটা রুমের মধ্যে একটা ভাগ হয়ে গেল, হ্যাঁ, দুপাশে দুটো ভাগ হয়ে গেল, কিন্তু এন্ট্রেন্সের দরজা কিন্তু একটাই। যেটা এন্ট্রেন্স সেটা কিন্তু দরজাটা একই, তো সেই একটাই দরজা। তা এইবারে ওই যে পার্টিশন ওয়াল যেটা বলছি, পার্টিশন ওয়ালের ওপারে শুয়েছে ওই দাদা, আর এপাশে শুয়েছে হচ্ছে বৌদি আর ননদ। তো শুয়েছে। এবারে সবাই তো ঘুমিয়ে পড়েছে, মানে যার স্বামী মারা গেছেন তিনি তো মানে শোকে তাপে তো জর্জরিত, তিনি তো চট করেই ঘুমিয়ে পড়েছেন। আর এক পাশে তো বললাম যে দুজন মহিলা শুয়েছেন, আরেক পাশে ওই ছেলেটি শুয়েছে। তা ছেলেটাও একটা সময় ঘুমিয়ে পড়েছে। আর এই যে ভদ্রমহিলা, মানে এই যে মামির যিনি মা, তিনি কিন্তু অনেক রাত অবধি জেগে জেগে চিন্তা করছেন যে কি হবে এদের, এবার কি মানে এর কি হবে। হ্যাঁ, ননদের কথা চিন্তা করছেন যে কি হবে এরপরে, তো এই রকম মানে বাড়িটায় একাও কি করে থাকবে, তাহলে কি বাড়িটা মানে ওই ধরনের বাড়িগুলো বোধহয় ভেঙে ফেলা যায় এবং অন্য জায়গায় নিয়ে গিয়ে আবার নতুন করে স্থাপন করা যায়, এরকম একটা চিন্তা ভাবনা করছেন। এবং বিভিন্ন রকম চিন্তা ভাবনায় ওনার কিছুতেই ঘুম আসছে না, কিন্তু বেশ বুঝতে পারছেন যে পাশে যিনি শুয়ে আছেন তিনি মানে পিসি, তিনি তো ঘুমিয়ে পড়েছেন, আর ওপাশে নিজের ছেলেও কিন্তু ঘুমিয়ে পড়েছে। এই করতে করতে হঠাৎ করে বেডরুমের দরজায়, বললাম তো এন্ট্রেন্সটা এক, দরজাটা এক, দরজাটা দিয়ে ঢুকে এসে দুটো ভাগে ওই ঘরটা ভাগ করা, উনি লক্ষ্য করছেন যে দরজায় টক 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 করে আওয়াজ হচ্ছে। এবার উনি ভাবছেন যে এত রাতে কে আওয়াজ করছে, কিসের আওয়াজ হয়েছে। উনি চুপ করে তো শুয়ে আছেন, কিছু বলছেন না, কাউকে ডাকছেনও না। টক 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 করে আওয়াজ হয়েছে। এই আওয়াজটা না
ঠিক গুনে 3বার হলো। 3বার হওয়ার পর আওয়াজটা থেমে গেল, কিন্তু আওয়াজটা এমন একটা আওয়াজ যে সবার বাড়ি শুদ্ধ লোক জেগে উঠবে এরকম না, খুব আবছাভাবে টক 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 মানে গ্যাপ দিয়ে দিয়ে 3বার আওয়াজ হয়েছে। যাই হোক, উনি চুপ করে আছেন এবং আরও কিন্তু মানে মানে একে তো ঘুমাচ্ছিলেন না, আরও সজাগ হয়ে গেছেন বলা যায়। এরপরে ওই যে ঘরটা, যেটা পার্টিশন করা ঘর, ওই ঘরের পার্টিশনের ওপাশে একটা জানলা আছে, আর যেখানে ওই এই ভদ্রমহিলা দুজন শুয়ে আছেন এখানেও কিন্তু একটা জানলা আছে। এবারে ওই দিকের যে জানলাটা, ছেলের যেখানে ঘুমাচ্ছে ওই দিকের যে জানলাটায়, সেই এবারে এই দরজার আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবারে ওই যে ছেলের ঘরের যে জানলাটা, সেই জানলাটাতে ওরকম টক 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 করে আওয়াজ হচ্ছে। এবার নিশুত রাত, সবাই ঘুমাচ্ছে, ফলে উনি কিন্তু পুরো ফিল করছেন যে তিনি ফিল করছেন যে আমার ছেলের ঘরের জানলায় কিন্তু আওয়াজ হচ্ছে। ঠিক আছে, এবারে আওয়াজ হচ্ছে, এবারে ক্রমাগত এখানে যেমন আওয়াজটা কমে গেল, ওখানে কিন্তু প্রচণ্ড জোরে কিন্তু আওয়াজটা হচ্ছে। মানে যত সময় যাচ্ছে যেন উদ্গ্রীব হয়ে কেউ টক 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 এরম করে আওয়াজ করছে। আর তার সঙ্গে সঙ্গে ওই দাদার নাম ধরে, এই অমুক শুনছিস, হালকা গলায়, এই শুনছিস, যাতে যেন কারো ঘুমটা না ভাঙে, কিন্তু যাকে ডাকা হচ্ছে সে যেন শুনতে পায়। এবার তো এই ভদ্রমহিলা গলাটা শুনে পরিষ্কার বুঝতে পারছেন যে ওই গলাটা হচ্ছে পিসে মশাইয়ের গলা। তো এবার তো ক্রমাগত দেখবেন আপনার নাম হচ্ছে, ধরুন কিছু একটা নাম আপনার, এবার আপনার নামে আপনি যতই ডিপ ঘুমান না কেন, আপনার নামে কন্টিনিউয়াসলি কেউ যদি আস্তে আস্তে বলে নামটা ধরে, মানে সমানে যদি ডাকতে থাকে, আপনার কিন্তু একটা সময় না একটা সময় চোখ খুলে যাবেই। এই মা কিন্তু সেই সন্দেহটা করছে এবং ঈশ্বরকে ডাকছে যে ঠাকুর তুমি রক্ষা করো, ওই ডাকে যেন আমার ছেলে সাড়া না দিয়ে ফেলে। তো যাই হোক, ক্রমাগত তো ওরকম টকটক করছে, আর এই অমুক শুনছিস, এই শুনলি রে, এই করে যাচ্ছে। এবারে উনি তো পুরো বুঝতে পেরেছেন যে কে এসেছে। এই করতে করতে একটা সময় ওই ছেলে জেগে বলে, হ্যাঁ পিসো বলো। তখন বলছে, এই শোন না, শোন, তুই একটু দরজা খুলে আমার কাছে আয় তো। এবার ঘুম থেকে উঠেছে ছেলেটি, তার তো খেয়াল নেই যে পিসো যাকে বলছে, পিসো আর নেই। সে ঘুম থেকে উঠে দরজা খুলতে যাচ্ছে। যখন দরজা খুলতে যাচ্ছে, তখন মা এসে দরজা আর তার মাঝে দাঁড়িয়েছে। বলছে, কোথায় যাচ্ছিস? বলছে, পিসো এসছে মা, ডাকছে তাই যাচ্ছে। বললো, পিসো এসছে? পিসো কেন এসছে? পিসো মরে গেছে তুই জানিস না? পিসোর আর আসার কথা? পিসো এলে আমি জুতো ওর মুখে ঘষে দেবো, ঝাঁটা দিয়ে ওকে মারবো। এইরমভাবে সে মা তো, সে তো মানে বুঝতে পেরেছে না ফাঁড়াটা কোন দিক থেকে এসছে, কিভাবে এসছে। এইরকম সমানে চিৎকার চেঁচামেচি করছে, যে এসছে তাকে চলে যেতে বল, হ্যাঁ, তার কাছে তো যাওয়া চলবে না, আসলে ঝাঁটার বাড়ি মারবো, এরকমভাবে খুব চেঁচামেচি করছে। কারণ এটা তো ঘটনা, যতক্ষণ আমরা জীবিত আছি সবাই মিলে, তখন আমার চারপাশে যারা আছে তারা আমার প্রিয়জন, কিন্তু মরে গেলে আমিও তাদের কেউ না, আমি অন্য জগতের বাসিন্দা এবং তারাও আমার কেউ নয়। তা যাই হোক, উনি তো ওই কথাটা চিন্তাভাবনা করেই কিন্তু, আর ছেলে, মা তো যত হলেও সন্তান বিপদের মধ্যে যাবে, মা চুপ করে থাকবে এটা তো হতে পারে না। ওই দরজার ছেলের মাঝখানে উনি দাঁড়িয়ে চিৎকার করছে, যে এসছে ফিরে যেতে বল, হ্যাঁ, এলে ঝাঁটার বাড়ি মারবো, এই সেই করতে করতে তো পিসির ঘুম ভেঙে গেছে। পিসি বলছে যে কে এসছে? তখন বল, কে বৌদি তুমি এরকম করছো কেন, কে এই হচ্ছে? বলে, তোর বর এসছে, দেখ তোর বর এসে আমার ছেলেকে ডাকছে, হ্যাঁ, ও এসছে কি করতে, ও মরে গেছে, ও চলে যাক। এরকম ভাবে খুব চেঁচামেচি করেছে। যাই হোক, তারপর চুপচাপ হয়ে গেছে। এর পরের দিন আবার ওরকম সবাই মিলে এসে ওইখানে শুয়েছে। এইবারে দেখুন ঘটনাটা কতটা সত্যি এইবার বুঝতে পারবেন। পরের দিন এবার ছেলেটি স্বপ্ন দেখছে পিসোর। পিসো এসে স্বপ্নে বলছে, বাবা
এই অমুক, তোকে কেন বলতো আমি ডেকেছিলাম? আরে বাবা দেখ না, আমার বিড়ি ফুরিয়ে গেছে, আমি বিড়ি খেতে পাচ্ছি না। বাবা, শ্মশানে গিয়ে যেখানে আমায় দাহ করা হয়েছে ওখানে এক প্যাকেট বিড়ি দিয়ে আসবি রে। এবার ছেলেটা কি আর করে, ঘুম ভেঙে উঠে তো বাড়ির সবাইকে জানায় যে এরকম পিসো তো বিড়ি চাইছে। এবারে কি হলো, এই রকম তো সবাইকে যখন বলল কথাটা, এবার ওনার মার তো একটুও মন সায় দিচ্ছে না, উনি তো ছেলেকে ওইভাবে ছাড়তে পারেন না। তখন আর এই সেই দাদা, মামির যে দাদার কথা বলছি, আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, উনি কিন্তু একদম এই স্পিরিট বা ভূত প্রেত এগুলোতে অবিশ্বাসী ছিলেন। তা সেদিন যখন রাত্রিবেলা ওর মা ওই দরজার আর তার মাঝে এসে দাঁড়িয়েছিল, তখন যখন মা প্রচণ্ড বকাবকি করছে, পিসো আছে, পিসো এখন মারা গেছে, পিসো কোন দুনিয়ার বাসিন্দা, তুই চলে যাচ্ছিস, তখন কিন্তু ও বলছে, মানে ও তখন সম্বিত ফিরে পেয়ে ও তখন বলছে যে মা সত্যিই তো গো, পিসু তো মারা গেছে, কিন্তু আমি যে পরিষ্কার পিসুই তো ডাকলো মা। তখন বললো, বুঝতে পারছিস তাহলে তুই যে সব কিছুতে অবিশ্বাস করিস, অবিশ্বাসী ছিলি, দেখ এখন কি হয়। তো মার তো মনের মধ্যে ভয়, স্বাভাবিক ব্যাপার, যে কি এ কি ব্যাপার। তখন ওর মা আর কি করবে, যেখানে ওই আর কি দাহ করা হয়েছিল সেখানে নিজের ছেলেকে প্লাস বলিষ্ঠ চেহারার আরও 4-5 জনকে ছেলে ছোকরা দিয়ে ওইখানে বলেছে যে বেশ কয়েক প্যাকেট বিড়ি রেখে আর পেছন ঘুরবিটা চলে আসবে। তো তাই ভাবে ওরা ওইখানে গিয়ে বিড়িটি ওখানে রেখে পেছন না ঘুরে তো চলে এসছে বাড়িতে। এর পরের দিন আবার একটা অদ্ভুত স্বপ্ন। বলছে যে বাবা শোন না, হয়তো নিজের ছেলের মতো ওকে ভালোবাসতো ছেলেটিকে, তাই জন্যই বোধহয় এরকম বায়না করছে। তখন বলছে যে দেখ বাবা, তুই আমাকে না যতদিন না শ্রাদ্ধ হচ্ছে 1 প্যাকেট করে বিড়ি ওখানে রেখে আসবি। এবার আবার তো ঘুম থেকে উঠে বলেছে যে এরকম এরকম বলছে পিসো যে 1 প্যাকেট করে বিড়ি ওখানে রেখে আসতে। এবার তোর মা তো চূড়ান্ত খেপে গেছে। হ্যাঁ, তার ননদকে বলছে যে তোমার স্বামী, এবার তুমিই বলো যে যেন উনি এইভাবে আমার ছেলেকে নিয়ে টানা হেঁচড়া না করেন, মানে যেটা হয় মায়েদের। হ্যাঁ, এবার পিসি আর কি করবেন বেচারি, উনি বাড়ির মধ্যেই কিন্তু ঘুরে ফিরে বলে বেড়াচ্ছেন যে তুমি কেন এরকম ভাবে ওর কাছে বিড়ি চাইছো। হ্যাঁ, এটা কি সম্ভব নাকি ওর পক্ষে, ও ছোট, ও কি করে যাবে ওখানে বিড়ি রোজ দিন বিড়ি দিয়ে আসতে, এই দিয়ে আসতে। তুমি এখন মারা গেছো, তুমি এখন এই পৃথিবীর কেউ না, তুমি যেখানের লোক সেখানেই তুমি চলে যাও, তুমি এরকম করো না, হ্যান ত্যান খুব উনি করছেন। যাই হোক, তারপরে এদিকে এই ছেলেটির মাও কিন্তু মানে তলে তলে কিন্তু ওই অর্থিতা যেটা বলেছে কবিরাজ, আমি কবিরাজ বলছি না, আমি বলছি এই যারা এই ধরনের তান্ত্রিক ক্রিয়াকলাপ করে বা ওঝা, হ্যাঁ এদের কথা বলছি, এদের কাছে গেছে। তখন তারাও বলেছে যে না, তোমার বাচ্চার ও কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, কিন্তু তা যাই হোক, এরকম একটা মানে সাংঘাতিক একটা পরিস্থিতি চলছে, মানে ওর পিসেমশাই মারা যাওয়ার পর থেকে। তারপরে যখন শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধের সময় আপনারা জানেন যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে দেওয়া হয়, তার মধ্যে অবশ্যই তার সেই পছন্দের বিড়িও দিয়ে দেওয়া হয়। আর পিসি বলেছে, পিসিও তার স্বামীর উদ্দেশ্যে বলে যে এই তোমাকে দিয়ে দেওয়া হলো, তুমি কিন্তু আর কোনো দিনও কিন্তু ওকে বিরক্ত করবে না বা ওকে ওর কাছে এসে কিছু চাইবে না, তুমি এখান থেকে চলে যাও। এইভাবে স্ত্রীও কিন্তু খুব মানে ওই আত্মার প্রতি কিন্তু জানায়। তা যাই হোক, এরপরে এই শ্রাদ্ধের পর থেকে কিন্তু আস্তে 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 ব্যাপারটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এখন কিন্তু যে দাদার কথা বললাম, হ্যাঁ সেই দাদা কিন্তু এখন ভীষণভাবে বিশ্বাস করেন যে এইগুলো আছে। হ্যাঁ, পরবর্তী সময় তার নিজের বিয়েও হয়েছে, তার স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে। তা মেয়েও যখন বাইরে চুল টুল খুলে বেরোয় তাকে সাবধান করেন, বা স্ত্রীকেও অনেকভাবে তিনি সচেতন করার চেষ্টা করেন যে না এইগুলো রয়েছে। যেহেতু নিজে ঘোরতর অবিশ্বাসী ছিলেন, এবং তারপর ওনার জীবনে এমন এমন কিছু ঘটনা, যেটা এই ঘটনাটা আজকে আমি বললাম, গেল দিন বলেছি যে সেই যে একটা মানুষ হেঁটে চলে যাচ্ছে, তার পেছনে ছোট বাচ্চাটা চলে যাচ্ছে। তা এইরকম সব যত ঘটনা ঘটেছে, তার দ্বারা বলে না যে অবিশ্বাসী, তার কিন্তু ভগবান তাকে বিশ্বাস করিয়েই ছাড়ে। তা এই ক্ষেত্রে এটাই ঘটেছিল। যাই হোক,
অর্থিতার ঘটনা, অর্থিতা রায়ের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর তাতে এদের কাছে আরও কোনো ঘটনা থাকলে পরবর্তীতে এরা শেয়ার করলে আপনাদেরকে শোনাতে পারবো। বন্ধুরা, স্টক ক্রমশ কমছে, ক্রমশ ফুরাচ্ছে, কাজেই আপনাদের কোনো চ্যানেলে বলা হয়নি, কাউকে বলেননি, এরকম যদি কোনো ঘটনা থাকে আপনাদের নিজের জীবনে ঘটা বা কারোর মুখ থেকে শোনা, অবশ্যই দয়া করে আমায় একটু শেয়ার করবেন, তাতে চ্যানেলটি দীর্ঘদিন চালাতে পারবো, এই আর কি। আর পুরনো বন্ধুরা যারা প্রথম দিন থেকে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু আপনারা ছড়াবেন, মানে আপনারা সবার মাঝে শেয়ার করেন, আমার এটা দৃঢ় বিশ্বাস, কিন্তু একটু আমার সাপোর্ট করবেন, আমাদের পরিবারটা তাহলে আরেকটু বড় হবে। আর নতুন বন্ধুরা যারা শুনছেন, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অলে প্রেস করবেন, তাতে যে কোনো সময় আমি ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি সম্ভব হয় একটু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টই আমার অক্সিজেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।